প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই অনলাইন ক্লাসে। আজকে তোমাদের তোমরা যারা অনলাইনে আছো ইতিমধ্যে এই ক্লাস দেখা শুরু করেছো। তো তোমরা সবাই আজকে ক্লাস করার সময় প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে তোমাদের যে রোল নাম্বার আছে এই রোল নাম্বারটি সবাই ফেসবুকের কমেন্ট সেকশনে ওখানে তোমাদের রোল নাম্বারটা লিখে দেবে। তাহলে হবে কি যে তোমাদের ওই রোল নাম্বারটা আমরা হাজিরা হিসেবে কাউন্ট করতে পারবো। তারপর আজকের যে ক্লাস, আজকের পার্টটি হবে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ লজিক। মানে যুক্তিবিদ্যার যেসব বৈশিষ্ট্যগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো যুক্তিবিদ্যা যে আলাদা একটা বিষয়, আলাদা একটা স্বতন্ত্র বিষয়, সেইটা প্রতিপাদনে সাহায্য করে, মানে প্রতিপাদন করতে আমাদের সামনে উপস্থাপন করে। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের ক্লাসে মূলত আলোচনা করব প্রথম অর্থে। তো যুক্তিবিদ্যা একটা এমন একটা বিষয় যে বিষয়টির মধ্যে রয়েছে কিছু কিছু আলাদা বিষয়, যে বিষয়গুলোর কারণে যুক্তিবিদ্যা অন্যান্য বিষয় থেকে স্বতন্ত্র। তো সেই স্বতন্ত্র দিকগুলো এবং কোন কোন বিষয়গুলো যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা পাই, যে বৈশিষ্ট্যগুলো যুক্তিবিদ্যার মধ্যে পাই, সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো আমরা ইতিমধ্যেই কিন্তু আলোচনা করেছি যুক্তিবিদ্যার পটভূমি, যুক্তিবিদ্যার তারপরে বিভিন্ন যুক্তিবিদ্যার ধারণা, তারপর যুক্তিবিদ্যাকে কেন কলাবিদ্যা বলা হয়, যুক্তিবিদ্যা কেন বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা কতটুকু সার্থক, বা যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বা বিজ্ঞান উভয়ই কেন বলা হয়, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হবে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য। আমি দেখো এখানে লিখেছি যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ লজিক। যুক্তিবিদ্যার সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো। তো যুক্তিবিদ্যাকে আমরা কিন্তু প্রথমেই জেনেছি যে যুক্তিবিদ্যা হচ্ছে কি, ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আর চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছে যৌক্তিক চিন্তা, যে চিন্তাগুলো বিশ্লেষণমূলক চিন্তা। এই চিন্তাগুলোকে নিয়েই কিন্তু যুক্তিবিদ্যার যে আলোচনা, এইগুলো পাঠগুলো এগুলো হচ্ছে পরিচালিত হয়। তো যুক্তিবিদ্যা মূলত কোন ধরনের, বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে যেসব অনুমানমূলক চিন্তা, এই অনুমানমূলক চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তো যুক্তিবিদ্যা, আমি দেখো প্রথমে বোর্ডের প্রথমেই লেখা রয়েছে যুক্তিবিদ্যা শুদ্ধভাবে চিন্তা করতে সহায়তা করে। প্রথম যে পয়েন্টটা সেটি হচ্ছে যুক্তিবিদ্যা আমাদের শুদ্ধভাবে চিন্তা করতে সহায়তা করে। কিভাবে যুক্তিবিদ্যা? এখন যুক্তিবিদ্যা আমরা বলছি যে হচ্ছে যুক্তিবিদ্যা আমাদের শুদ্ধভাবে চিন্তা করতে সহায়তা করে। তো যুক্তিবিদ্যা কিভাবে শুদ্ধভাবে চিন্তা করতে সহায়তা করে সেটি হচ্ছে, যুক্তিবিদ্যা আমরা জেনেছি ইতিমধ্যে যে যুক্তিবিদ্যা আমাদের চিন্তার যেসব মৌলিক নিয়মাবলীগুলো আছে, এই নিয়মাবলীগুলো আমাদেরকে কি করে, সরবরাহ করে। তো ওই সব চিন্তার মৌলিক নিয়মাবলী সম্পর্কে যখনই আমরা একটা আমাদের সুনির্দিষ্ট জ্ঞান থাকবে, সুনির্দিষ্ট ধারণা থাকবে, তখন সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো, আমরা ওই বিষয়গুলো আমরা যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের প্রতিনিয়ত কি করতে হয়, আমাদের প্রতিনিয়ত চিন্তা করতে হয়। ওই চিন্তা করার সময় আমরা কি করতে পারবো, ওই চিন্তাগুলোর ক্ষেত্রে এই সব মৌলিক নিয়মাবলীগুলোকে আমরা প্রয়োগ করতে পারবো। ঠিক তখন প্রয়োগ করতে পারলে কি হবে, প্রয়োগ করতে পারলে তখন আমাদের যে চিন্তাটা থাকবে সেই চিন্তাগুলো কিন্তু কি হবে, সেই চিন্তাগুলো যথার্থ এবং যৌক্তিক হবে। কারণ আমরা তো ইতিমধ্যেই শিখে ফেলেছি যে কোনটা করলে আমরা বা কোনভাবে চিন্তা করতে হবে, বা চিন্তার মৌলিক নিয়মটা কি, বা কোনভাবে চিন্তা করলে আমাদের চিন্তাটি যৌক্তিক হবে, অবৈধ না হয়ে বৈধ হবে, অশুদ্ধ না হয়ে শুদ্ধ হবে। এই নিয়মগুলো সম্পর্কে কিন্তু আমরা যুক্তিবিদ্যায় যেহেতু চিন্তার নিয়মাবলী, চিন্তার যেসব এই বিষয় নিয়মাবলীগুলো আছে,
যৌক্তিক চিন্তার যে সাধারণ মৌলিক নিয়মাবলী, এই নিয়মাবলীগুলো যখন আমরা জানতে পারবো তখন কি হবে, তখন আমাদের চিন্তাটাও কি হবে, শুদ্ধ হবে। আর চিন্তাটা যখন শুদ্ধ হবে তখন কিন্তু আমাদের জ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন বিভিন্ন ধরনের যে বিষয়গুলো নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে চিন্তা ভাবনা করতে হয়, ওই জিনিসগুলো কি হবে, স্পষ্ট হবে, যৌক্তিক হবে এবং আমাদের কাছে বেশ সহজ হয়ে উঠবে। তো এটি করার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কিন্তু একটা অনবদ্য ভূমিকা রয়েছে। কেন অনবদ্য ভূমিকা রয়েছে? কারণ আমরা একমাত্র যুক্তিবিদ্যা পড়ার মাধ্যমেই যৌক্তিক নিয়মাবলী, চিন্তার সঠিক নিয়মাবলী সম্পর্কে জানতে পারছি। আর জানতে যেহেতু যুক্তিবিদ্যা পড়ে জানতে পেরেছি, সেই কারণে এই চিন্তার নিয়মাবলীগুলো সম্পর্কে যখনই আমরা জেনেছি যে যুক্তিবিদ্যা এই সব চিন্তার নিয়মাবলীগুলো কোন নিয়মাবলী, মৌলিক নিয়মগুলো আছে, এই সাধারণ নিয়মাবলীগুলো যখন আমরা আমাদের চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করব তখনই আমাদের চিন্তাগুলো কি হবে, শুদ্ধ হবে। তাই আমরা এখানে লিখেছি, দেখো, যে শুদ্ধভাবে চিন্তা করতে সহায়তা করে। তাহলে এটি ছিল যুক্তিবিদ্যার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখো, আমি লিখেছি বিজ্ঞান পাঠকে সহজতর করে তোলে। যুক্তিবিদ্যা কিন্তু একটা বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটা বিজ্ঞান। তো যুক্তিবিদ্যাকে কিভাবে বিজ্ঞান পাঠকে সহজতর করে তোলে সেটি হচ্ছে যে, তো যুক্তিবিদ্যা বিজ্ঞান পাঠকে কিভাবে বিজ্ঞান পাঠকে সহজতর করে তুলছে, যুক্তিবিদ্যা বিজ্ঞান পাঠকে যেভাবে সহজতর করছে সেটি আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যুক্তিবিদ্যা যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে মৌলিক নিয়মাবলীগুলো আছে, সাধারণ নিয়মাবলী, এই নিয়মাবলীগুলোকে যখন আমরা কোনো বিজ্ঞান সম্পর্কে চিন্তা করতে যাই সেসব ক্ষেত্রে প্রয়োগ করা লাগে এবং প্রয়োগটা কিন্তু সবসময় জরুরি হয়ে পড়ে। কারণ আমি যখন জ্ঞানের অন্যতম একটি শাখা বিজ্ঞান, এই বিজ্ঞান নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাব, কোনো বিষয়, কোনো জটিল এবং দুর্বোধ্য বিষয়কে জানার চেষ্টা করব, কোনো বিজ্ঞানের রহস্যের সমাধান করতে চাইব, তখন কি হবে, তখন আমাদের সেই অস্পষ্ট, অবদ্ধ বিষয়গুলোকে সহজবদ্ধভাবে বোঝার জন্য আমাদের কি দরকার, আমাদের 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 চিন্তার স্পষ্টতা দরকার। আমাদের চিন্তা ভাবনাগুলো যেন যথেষ্ট পরিমাণে কি হয়, যৌক্তিক হয়, যথেষ্ট পরিমাণে স্বাভাবিক হয় এবং কিভাবে চিন্তা করলে আমরা যৌক্তিক পথে এগোতে পারবো, সেই শিক্ষাটা আমরা কোথা থেকে পাই? সেই শিক্ষাটা আমরা বিজ্ঞান থেকে পাই। বিজ্ঞান যখনই আমরা যে কোনো বিজ্ঞানের শাখা নিয়ে আলোচনা করতে যাব তখন কিন্তু আমাদের চিন্তার ক্ষেত্রে ক্লিয়ারিটি, যেটি বলা হয় ক্লিয়ারিটি দরকার, সেই ক্লিয়ারিটি বা স্পষ্টতা কোথা থেকে আসবে? সেই ক্লিয়ারিটি বা স্পষ্টতা আমরা একমাত্র যখনই আমরা চিন্তার ক্ষেত্রে কি হব, আমাদের চিন্তার ক্ষেত্রে যখনই আমরা স্পষ্ট থাকবো, আমাদের চিন্তাটা যত স্পষ্ট হবে, যৌক্তিক হবে, তখনই কিন্তু আমাদের কি হবে, আমাদের বিজ্ঞান পাঠ সহজতর হয়ে উঠবে। কারণ আমরা জানি, আমরা যদি চিন্তা ভাবনার ক্ষেত্রে যৌক্তিক হই, চিন্তা ভাবনাগুলো যদি এলোমেলো না হয়ে, বিশৃঙ্খল না হয়ে সুশৃঙ্খল হয়, তখন কি হবে, ওই সুশৃঙ্খল ওয়েতে চিন্তা করতে গেলে বিজ্ঞানকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের অবশ্যই যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে যুক্তিবিদ্যার যে যৌক্তিক চিন্তার নিয়মাবলী বা চিন্তার সাধারণ নিয়মাবলী সম্পর্কে জ্ঞানের অত্যন্ত প্রয়োজন। আর এই জ্ঞানটি আমরা কোথা থেকে পাচ্ছি? এই জ্ঞানটি আমরা পাচ্ছি যুক্তিবিদ্যা থেকে। তাই যুক্তিবিদ্যা বিজ্ঞানকে বোঝার জন্য, বিজ্ঞানের জটিল থিওরিকে বোঝার জন্য, বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য আমাদের চিন্তার যে স্পষ্টতা থাকা দরকার, এই চিন্তা ভাবনার স্পষ্টতা আসবে একমাত্র যুক্তিবিদ্যা পাঠ করার মাধ্যমে। আর যুক্তিবিদ্যা পাঠ করে আমরা যখনই যৌক্তিক চিন্তার নিয়মাবলী সম্পর্কে
চিন্তা যেসব সাধারণ নিয়মাবলীগুলো আছে, নিয়ম কানুন আছে, কিভাবে আমরা অবৈধ থেকে বৈধ চিন্তা যুক্তি আলাদা করতে পারবো, তারপরে হচ্ছে অশুদ্ধ থেকে শুদ্ধ যুক্তি আলাদা করতে পারবো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর শিক্ষাটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই বিষয়গুলোর শিক্ষাটা আমরা পাচ্ছি যুক্তিবিদ্যা থেকে। সেজন্যে যুক্তিবিদ্যা পাঠ করলে আমরা চিন্তার সাধারণ নিয়মাবলী গুলো সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। আর সেই নিয়মাবলীগুলোকে যখনই আমরা বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, বিজ্ঞানের চিন্তা ভাবনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, তখন আমাদের কি হবে? তখন বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো আমাদের কাছে সহজতর হয়ে উঠবে। সেজন্যই বলা হচ্ছে মূলত যে যুক্তিবিদ্যা বিজ্ঞান পাঠকে কি করে? সহজতর করে তোলে। সেজন্য আমাদের শুধুমাত্র মানবিক শাখারই নয়, বরং বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন অনুষদের যেসব শিক্ষার্থীরা আছে তাদের আমরা মনে করি যে যুক্তিবিদ্যা পাঠের অবশ্যই দরকার আছে। যুক্তিবিদ্যা পাঠের পঠন পাঠনের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সেই সব অন্যান্য বিষয়গুলো, যেসব বিষয়গুলো সম্পর্কে তারা বিজ্ঞানের ছাত্রছাত্রী বা বিজ্ঞানের যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানার ক্ষেত্রে যুক্তিবিদ্যা কিন্তু বেশ ভূমিকা রয়েছে, কারণ যুক্তিবিদ্যা বিজ্ঞানকে সহজতর করে তুলছে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টটা কি লিখেছি? চিন্তনের মধ্যকার ভ্রান্তি উদ্ঘাটন ও নিরসনে সহায়তা করে। দেখো, আমি প্রথমেই বলেছি যে আমরা জেনেছি যে যুক্তিবিদ জোসেফ কি বলেছেন? যুক্তিবিদ জোসেফ বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যাকে কি বলা হচ্ছে? যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এখন যুক্তিবিদ্যা কিভাবে চিন্তনের মধ্যকার ভ্রান্তি উদ্ঘাটন এবং নিরসনে সহায়তা করবে? যুক্তিবিদ্যা যেভাবে চিন্তনের মধ্যকার ভ্রান্তি নিরসনে সহায়তা করবে, সেটি আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমরা যখন যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান, যুক্তিবিদ্যা আমাদের অনুমানমূলক বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাকে যৌক্তিক আলোচনা, এইগুলো নিয়ে যৌক্তিক আলোচনা করে থাকে। তো আমাদের অনুমানমূলক চিন্তা ভাবনাগুলোকে যৌক্তিক হওয়ার জন্য যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা বিভিন্ন ধরনের যেসব সাধারণ নিয়মাবলীগুলো আছে, সার্বিক সূত্র আছে, সাধারণ সূত্র আছে, সেই সব সূত্রাবলী সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে থাকি। তারপরে দেখা যাচ্ছে যুক্তি কিভাবে গঠন করতে হবে, যুক্তি কোন পদ্ধতিতে যুক্তি থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো, এইসব সম্পর্কে, এইসব খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আমরা যে প্রাঞ্জল এবং স্পষ্ট যৌক্তিক জ্ঞান পেয়ে থাকি, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা থেকে। তো যুক্তিবিদ্যা থেকে যখন আমরা এই চিন্তার যে সমস্ত চিন্তনের প্রক্রিয়া, চিন্তার নিয়মাবলী সম্পর্কে আমরা যখনই জ্ঞান পাচ্ছি, তখন কি হচ্ছে? তখন আমাদের ওই চিন্তার নিয়মাবলী বা চিন্তার জ্ঞানগুলোকে আমাদের দৈনন্দিন শুধুমাত্র বিজ্ঞান পাঠ বা শুদ্ধভাবে চিন্তা করার ক্ষেত্রে নয়, বরং আমাদের চিন্তা আমাদের প্রত্যেকটি মানুষের কি করতে হয়? চিন্তা করতে হয়। কারণ মানুষকে কি বলা হয়েছে? মানুষকে বলা হয়েছে চিন্তাশীল প্রাণী। মানুষ সবাই কি করে? চিন্তা করে। মানুষ সহজাতভাবেই চিন্তা করতে ভালোবাসে। মানুষ সেই জন্ম থেকেই বিভিন্ন জিনিস সম্পর্কে চিন্তা করে আসছে, কারণ মানুষ হচ্ছে অনুসন্ধিৎসু প্রাণী। মানুষ সবসময় অনুসন্ধান কাজে প্রবৃত্ত রয়েছে। জন্মগতভাবে মানুষের সৃষ্টির ইতিহাস, সৃষ্টির জন্মলগ্ন থেকে মানব ইতিহাসের সেই মানব সভ্যতা শুরুর আরো হাজার হাজার বছর আগে থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকে আজকের এই সময় পর্যন্ত, যখন দেখা যাচ্ছে মানুষ সব সময় তার আশপাশের প্রকৃতি, আশপাশের বিষয়, আশপাশের ঘটা নানা ধরনের ঘটনাগুলো নিয়ে সবসময় কি করার চেষ্টা করেছে? সেই ঘটনাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছে, সেই ঘটনাগুলো বোঝার চেষ্টা করেছে। কিন্তু এই বোঝার চেষ্টাটা এক এক সময় এক এক রকম ছিল। প্রাচীনকালে দেখা যাচ্ছে মন গড়া পদ্ধতিতে তারা বোঝার চেষ্টা করেছে। তারা নিজেরাই কোনো ধরনের
যুক্তি বা নীতি তোয়াক্কা না করে তারা নিজেরাই নিজেদের মতো করে এক একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটার ওপর। সেই ব্যাখ্যাগুলো কিন্তু যৌক্তিক ছিল না। তা কিন্তু যখন থেকে যুক্তিবিদ্যা আসলো, যুক্তিবিদ্যা আসার পর থেকে মানুষের চিন্তা ভাবনা গুলো আস্তে আস্তে কি হতে থাকে, পরিশীলিত হতে থাকে। মানুষ কিভাবে কোন পদ্ধতিতে চিন্তা করলে মানুষ সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারে, মানুষের অনুমানটি যৌক্তিক হতে পারে, মানুষের অনুমানটি সঠিক হতে পারে, এই বিষয়টি সম্পর্কে কিন্তু যুক্তিবিদ্যা পাঠ করার পরেই কিন্তু আসলো। যুক্তিবিদ্যা পাঠ করার পর থেকে মানুষের চিন্তার বিষয়টি ক্লিয়ার হলো, চিন্তার সার্বিক নিয়মাবলীগুলো সম্পর্কে স্পষ্ট হলো। তখন কিন্তু এই স্পষ্টতার দরুন কি হলো, যে মানুষ দৈনন্দিন জীবনে নানা ধরনের ভ্রান্তি ভ্রান্ত চিন্তা বা অন্ধ কুসংস্কার বিশ্বাসমূলক চিন্তা, এই চিন্তাগুলোকে সরিয়ে ফেলে সঠিক এবং যৌক্তিক চিন্তাগুলো কি করতে চিহ্নিত করতে পারলো এবং সেগুলোকে আলাদা করে সে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যে কোনো বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পেরেছে। এই কারণে আমাদের প্রত্যেক মানুষের দেখা যায় চিন্তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্রান্তি থাকে, তারপরে অন্ধবিশ্বাস থাকে, কুসংস্কার থাকে। এই চিন্তার মধ্যে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার এই বিষয়গুলোকে সে কি করতে পেরেছে, আলাদা করতে পেরেছে যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে। আর যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে কি হয়েছে, চিন্তার মধ্যে থাকা ভ্রান্তি, কুসংস্কার এগুলো আলাদা হয়েছে। আর তার ফলে কি হয়েছে, তার ফলেই হয়েছে মানুষের জ্ঞানের ক্ষেত্রে যে একটা অগ্রযাত্রা, জ্ঞানের ক্ষেত্রে যে একটা রোমাঞ্চকর যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাটা আরো বেগবান হয়েছে এবং মানব মনের চিন্তার ভ্রান্তিগুলো নিরসন হয়েছে এবং মানুষ সঠিক যৌক্তিক জ্ঞান অর্জন করতে পেরেছে। আর এক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা সত্যি অনবদ্য এবং অত্যন্ত প্রশংসনীয়। সেটি আমরা টের পাই যখনই আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করি, যুক্তিবিদ্যা সম্পর্কে পড়াশোনা করি। তারপরে দেখো 4 নম্বর পয়েন্টটা, সেটি হচ্ছে মানব মনের সহজাত ভাবাবেগ সুসংহত ও সুনিয়ন্ত্রিত করে। দেখো মানুষ কিন্তু আমরা আবেগপ্রবণ প্রাণী। মানুষ সবসময় কি হয়, মানুষের মধ্যে আবেগ, অনুভূতি, তারপরে এই সব সূক্ষ্মতম অনুভূতিগুলো মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়। তো এই মানুষ যে এই যে আবেগ, এই আবেগকে কি করতে হবে, যে কোনো বিষয় বা যে কোনো জিনিস সম্পর্কে যদি তুমি নিখুঁত হতে চাও, নিরপেক্ষ থাকতে চাও, তাহলে তোমার আবেগকে কিন্তু নিয়ন্ত্রিত করতে হবে। একমাত্র আবেগকে সুসংহত এবং নিয়ন্ত্রিত করতে পারলেই আমরা যথার্থ জ্ঞান অর্জন করতে পারি, যে কোনো বিষয় সম্পর্কে যথার্থ ধারণা পেতে পারি। আবেগ দ্বারা যদি তুমি দেখো, আবেগ দ্বারা বশীভূত হয়ে যদি তুমি যে কোনো বিষয় বিচার করতে যাও, তাহলে কিন্তু সেই বিচারটি কি হবে না, সঠিক হবে না, যৌক্তিক হবে না, যথার্থ হবে না। সেই বিচারের ক্ষেত্রে কিন্তু গলত থেকেই যাবে। তো এই যে গলত বিচারের ক্ষেত্রে যে আমি নিরপেক্ষতা বজায় রাখতে পারছি না, এর পেছনে কিন্তু দায়ী রয়েছে আবেগ। তাহলে কি করতে হবে, আবেগকে দূরে সরিয়ে, আবেগকে দূরে ঠেলে দিয়ে আমাদের যুক্তিকে সেখানে নিয়ে আসতে হবে। আবেগকে দূরে সরিয়ে যখনই আমরা যুক্তির দ্বারা পরিচালিত হব, যুক্তির দ্বারা যে কোনো বিষয়ের কে বিচার করব, যুক্তি দ্বারা যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেব, তখনই কি হবে, সেই সিদ্ধান্তটি অ্যাকুরেসি, সঠিকতা, যথার্থতা শতভাগ সুনিশ্চিত। সেজন্য এই যে আমাদের আবেগকে কিভাবে সুসংহত করতে পারবো, আমাদের আবেগকে কিভাবে সুনিয়ন্ত্রিত করতে পারবো, এই যে এটির শিক্ষা আমরা যুক্তিবিদ্যা থেকে পাই। তাহলে এই যে আবেগকে সুসংহত করার এবং সুনিয়ন্ত্রিত করার যে উপায় বা পদ্ধতি, এটি কিন্তু বাতলে দেয় আমাদের যুক্তিবিদ্যা। সেজন্যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তির, প্রত্যেকটা ছাত্রছাত্রীর যুক্তিবিদ্যা অবশ্যই পাঠ করা দরকার। কারণ যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমেই আমরা আবেগকে নিয়ন্ত্রিত করার
এবং সুসংহত করার কৌশলটি রপ্ত করতে পারবো। তো এই কারণে আমাদের অবশ্যই কি করতে হবে, যুক্তিবিদ্যা পাঠ করতে হবে। তারপরে দেখো 5 নম্বরে লিখেছি যে 5 নম্বরে হবে ভাষায় অন্তর্গত। ভাষার অন্তর্গত শব্দ, পদ, বাক্য, উক্তি ইত্যাদি সম্পর্কে যথার্থতা বিচারের মাধ্যমে এগুলোর সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান করে। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এই পয়েন্টগুলো অবশ্যই লিখবে। এই পয়েন্টগুলো তোমাদের খাতাগুলোতে সবাই লিখো। 5 নম্বরে আমি লিখেছি ভাষার অন্তর্গত শব্দ, পদ, বাক্য, উক্তি ইত্যাদি সম্পর্কে যথার্থতা বিচারের মাধ্যমে এগুলো সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদান করে। দেখো যুক্তিবিদ্যা কি? যুক্তি সম্পর্কিতই তো বিদ্যা। তো এই যুক্তিটা কিভাবে, যে একটা যুক্তি কিভাবে তৈরি হয়? একটা যুক্তি তৈরি হয় কয়েকটি যুক্তি বাক্য থেকে। তো যুক্তি বাক্য থেকে যুক্তি তৈরি হচ্ছে, তাই না? একাধিক বাক্য থেকে কি হচ্ছে, যুক্তি তৈরি হচ্ছে। তো এই একাধিক যুক্তি বাক্য থেকে যখন যুক্তি তৈরি হচ্ছে, তো যুক্তি বাক্যটা কিভাবে তৈরি হচ্ছে? যুক্তি বাক্যটা তৈরি হচ্ছে কতগুলো পদের মাধ্যমে, শব্দ মানে বাক্যে ব্যবহৃত পদের মাধ্যমে। তো এই পদ কি? যখন বাক্যে কোনো শব্দ ব্যবহার করা হয় তখন সেগুলোকে কি বলে? পদ বলে। তো এখানে বাক্যে কি কোনো কিছু, কোনো মানুষের চিন্তা ভাবনা, উক্তি, এইগুলো কি হচ্ছে? এইগুলো লেখা হচ্ছে, ভাষায় প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো, যেহেতু যুক্তিবিদ্যা যুক্তি নিয়ে আলোচনা করে, আর এই যুক্তির মধ্যেই কি রয়েছে? আমার যুক্তির মধ্যে রয়েছে যুক্তি বাক্য। তো যুক্তি বাক্যের মধ্যে কি থাকছে? পদ থাকছে। পদ কি? ভাষায় ব্যবহৃত শব্দ। আর বাক্য যখনই অনেকগুলো একাধিক শব্দ একটা যুক্তিতে ব্যবহার করা হচ্ছে, তখন সেটি বাক্যে পরিণত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বাক্য। আর উক্তি কি? বিভিন্ন মানুষের চিন্তা ভাবনাগুলো যখন এগুলোই তো যুক্তি বাক্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এগুলো হচ্ছে উক্তি। তাহলে এই দেখো, ভাষার অন্তর্গত শব্দ, পদ, বাক্য, উক্তি ইত্যাদি সম্পর্কে যথার্থতা বিচারের মাধ্যমে এই যে বিষয়গুলো আছে, শব্দ, পদ, বাক্য, উক্তি, এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা, একটা স্পষ্ট ধারণা আমরা যুক্তিবিদ্যা পাঠ করার মাধ্যমেই পেয়ে থাকি। আর যুক্তিবিদ্যা যখনই আমরা পাঠ করব, তখনই কিন্তু যুক্তিবিদ্যা পাঠ করার পূর্বে ভাষার প্রয়োজনীয়তা, ভাষার বিভিন্ন ধরনের কার্যাবলী, তারপরে হচ্ছে পদ, কোনগুলো পদ, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক পদ, তারপরে হচ্ছে যুক্তি বাক্য, তারপরে উক্তি, এইসব বিষয়গুলো কিন্তু নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। আর এই বিষয়গুলো নিয়ে যখনই যুক্তিবিদ্যা আলোচনা করে, তখন এই বিষয়গুলো সম্পর্কে, এই যে পদ, বাক্য, শব্দ, এগুলো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। আর যখনই আমাদের স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে, তখন কি হবে? তখন এইগুলোর যে ব্যবহার, এইগুলোর যে কাজ, এইগুলোর যে প্রয়োগ, কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা চলে আসছে। আর যখনই আমাদের এই স্বচ্ছ ধারণা চলে আসছে, তখনই কি হচ্ছে? তখনই আমরা এই বিষয়গুলোকে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞানের বিভিন্ন ধরনের শাখার ক্ষেত্রে যেসব জটিল যেসব বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকেও আমরা কি করতে পারবো, মানে সহজে বুঝতে পারবো। এবং এগুলোর সঠিক মানে শব্দ, পদ, বাক্য, এগুলোর সঠিক প্রয়োগ আমাদের বিভিন্ন ধরনের অনুমানমূলক চিন্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাহলে কি হবে? তাহলে আমরা সেসব থেকে যথাযথ সিদ্ধান্ত নিতে পারবো, সত্য সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এজন্যই কিন্তু যুক্তিবিদ্যার একটা অনন্য বৈশিষ্ট্য, যে ভাষার অন্তর্গত শব্দ, বাক্য, পদ ইত্যাদি সম্পর্কে যে যুক্তিবিদ্যা
গঠনমূলক আলোচনা করে থাকে, স্পষ্ট আলোচনা করে থাকে, এগুলোর ভূমিকা, তাৎপর্য, কার্যাবলী সম্পর্কে এগুলোর সংজ্ঞা দিয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যুক্তিবিদ্যার একটি খুবই এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে নিশ্চিতভাবে প্রতীয়মান হয়। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমরা এখানে 6 নম্বর পয়েন্টে লিখেছি বিজ্ঞান ও কলাবিদ্যার যথার্থ চিন্তার সাধারণ নিয়মাবলী সরবরাহ করে। বিজ্ঞান ও কলাবিদ্যার যথার্থ চিন্তার সাধারণ নিয়মাবলী। দেখো বিজ্ঞান এবং কলা দুটো আলাদা আলাদা বিষয় হলো, দুটোর মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান বলতে বুঝি আমরা বিশেষ জ্ঞানকেই বিজ্ঞান বলে। আবার যদি একটু তাত্ত্বিকভাবে সংজ্ঞায়ন করতে চায় তাহলে আমাদের বলতে হয় যে কোনো বিষয় সম্পর্কে বিধিবদ্ধ এবং সুশৃঙ্খল জ্ঞানকে কি বলা হয়? বিজ্ঞান বলা হয়। আর এই বিজ্ঞানকে সুশৃঙ্খল হতে, বিধিবদ্ধ হতে কি কি প্রয়োজন? সর্বাগ্রে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে যুক্তির প্রয়োজন। কারণ তোমার আলোচনা যদি বিধিবদ্ধ এবং সুশৃঙ্খল করতে চাও, তো এই আলোচনায় যদি যুক্তি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু সেটি বিশৃঙ্খল হয়ে যাবে, বিধিবদ্ধ হবে না। যদি সেখানে যুক্তির ব্যবহার থাকে, যুক্তির প্রয়োগ থাকে, তাহলে নিশ্চয়ই সেটি কি হবে? সেটি যথাযথ হবে এবং যথার্থভাবে সেটি আলোচনার ক্ষেত্রে যে কোনো বিষয় সম্পর্কে ইতিবাচক ফলপ্রসূ সিদ্ধান্ত আনতে সাহায্য করবে। তো এই বিজ্ঞান কিভাবে পরিচালিত হবে বা বিজ্ঞানের চিন্তা ভাবনা কিভাবে অগ্রসর হবে, সেই জন্য যেটি দরকার সেটি হচ্ছে যথার্থ চিন্তার নিয়মাবলী। চিন্তার যদি নিয়মগুলো যথার্থ হয় তাহলে আমাদের বিজ্ঞান চিন্তাও যথার্থ হবে। কারণ আমরা যখনই আমাদের চিন্তা ভাবনাগুলোকে স্পষ্ট করতে পারবো, তখন আমরা যখন বিজ্ঞান সম্পর্কেও চিন্তা করতে যাব, তখন ওই চিন্তার মৌলিক নিয়মাবলী, মৌলিক সাধারণ নিয়মাবলীগুলো বিজ্ঞানের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে যখনই আমরা চিন্তার সাধারণ নিয়মাবলীগুলো প্রয়োগ করতে পারবো, তখন কি হবে? তখন আমাদের বিজ্ঞান চিন্তাটাও সুস্পষ্ট এবং প্রাঞ্জল হবে। এজন্যে বিজ্ঞানের সাধারণ নিয়মাবলী সরবরাহ করার ক্ষেত্রে যুক্তিবিদ্যার একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। তারপরে বলা হয়েছে কলাবিদ্যার যথার্থ চিন্তা সাধারণ নিয়মাবলীগুলো নিয়ে আলোচনা করে। দেখো যুক্তিবিদ্যা শুধু বিজ্ঞান নয়, বরং কলাবিদ্যারও সাধারণ নিয়মাবলীগুলো নিয়ে আলোচনা করে। কলাবিদ্যা কি? আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি কলাবিদ্যা সম্পর্কে। তো কলা শব্দের অর্থ হচ্ছে কৌশল, দক্ষতা। কলা শব্দের অর্থ হচ্ছে কৌশল বা দক্ষতা। আরেকভাবে বলা যায়, অন্যভাবে বলা যায় যে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানকে প্রয়োগ করার দক্ষতাটাই হচ্ছে কলা বা কৌশল। তো এই কলা বিদ্যা কিভাবে, কোন কৌশলে আমরা আমাদের জ্ঞানকে প্রয়োগ করতে পারবো, আমাদের কলাকে প্রয়োগ করতে পারবো, বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করতে পারবো, এই কলা বিদ্যার দক্ষতা বা কলা বিদ্যার যে কলা বিদ্যাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য, কলা বিদ্যাকে সঠিকভাবে বোঝার জন্য, কলা বিদ্যাকে আরো যৌক্তিক করে তোলার ক্ষেত্রে যুক্তিবিদ্যার চিন্তার সাধারণ নিয়মাবলীর গুরুত্ব রয়েছে। কারণ কলা বিদ্যার এই কৌশল, এই জ্ঞানগুলো অর্জন করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি দরকার হচ্ছে যে চিন্তার সাধারণ নিয়মাবলীগুলো দরকার। আমাদের চিন্তার নিয়মাবলীগুলো যখন যৌক্তিক হবে, যথার্থ হবে, তখন কিন্তু আমাদের ওই কলা কৌশলগুলো আমরা সঠিকভাবে কি করতে পারবো? বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। আর যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, তখন কিন্তু আমাদের ওই কলা বিদ্যাটাও কি হবে? সঠিক হবে এবং তোমার কলা বিদ্যার জ্ঞানকে আমরা কাজে লাগাতে পারবো। কলা বিদ্যার যে কৌশলগুলো আছে, ওই কৌশলগুলোকে সহজে রপ্ত করে সেগুলো প্রয়োগ করতে পারবো। কিসের মাধ্যমে? যেহেতু কলা বিদ্যার চিন্তার নিয়মাবলীগুলো আমরা যুক্তিবিদ্যা থেকে পাই, এই চিন্তার সাধারণ নিয়মাবলীগুলো যখন আমরা কলা বিদ্যার ক্ষেত্রেও অ্যাপ্লাই করব, তখন আমাদের কলা বিদ্যাটা হবে সুনিপুণ, যৌক্তিক এবং যথার্থ।
তো এইগুলোর কারণে এগুলোই হচ্ছে যুক্তিবিদ্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই এখানে দেখো আমি লিখেছি যে বিজ্ঞান ও কলাবিদ্যার যথার্থ চিন্তার সাধারণ নিয়মাবলীগুলো সরবরাহ করে, আর এটি হচ্ছে যুক্তিবিদ্যার অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, তো দেখো এখানে আমি সর্বশেষ একটি পয়েন্ট লিখেছি, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা আমাদের সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা করার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান প্রদান করে। তাহলে দেখো যে কোনো বিষয় সম্পর্কে যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে সেক্ষেত্রে সব থেকে জরুরি যে বিষয়টি দরকার সেটি হচ্ছে সেই বিষয় সম্পর্কে তোমার কিন্তু একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী তোমার চিন্তা ভাবনাকে পরিচালিত করতে হবে। তুমি যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাও, কিন্তু তুমি সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা ভাবনা করলে না, তোমার চিন্তা ভাবনাগুলো যদি বিশৃঙ্খল থাকে, তুমি অ্যানোমালি চিন্তা ভাবনাগুলো করতে থাকো, তাহলে তোমার যে অভীষ্ট জ্ঞান অর্জন সেটি কিন্তু কোনোভাবেই কি হবে না, সেটি কোনোভাবেই সম্ভব হবে না। তাহলে একটা পদ্ধতি, একটা মেথড, এই পদ্ধতিটা প্রয়োজন। কি পদ্ধতি? সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োজন। আমাদের চিন্তা ভাবনাকে যথার্থ রূপে, যৌক্তিক রূপে পরিচালিত করার জন্য আমাদের সব থেকে প্রথম অন্যতম একটি জরুরি বিষয় হচ্ছে সুনির্দিষ্ট পদ্ধতি। একটা পদ্ধতি, একটা নিয়ম বা পদ্ধতি অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? আমাদের পরিচালিত হতে হবে। জ্ঞান অর্জনের যে কর্মযোগ্য, এটিকে পরিচালিত করতে হবে। তো আমি জ্ঞানের কোনো একটি বিষয়, কোনো একটি শাখা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী অগ্রসর হতে হবে সেই জ্ঞানটিকে অর্জন করার জন্য। তো এই যুক্তিবিদ্যার অন্যতম একটি বৈশিষ্ট্য কি? অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবিদ্যা আমাদের সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা করার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান প্রদান করে। তাহলে কিভাবে আমরা সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা ভাবনা করতে পারবো জ্ঞান অর্জন করার জন্য? সেই যে শিক্ষাটা, সেই সুনির্দিষ্ট যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সম্পর্কে জ্ঞান প্রদান করে যুক্তিবিদ্যা। হ্যাঁ, যুক্তিবিদ্যাই আমাদের সেই জ্ঞান অর্জন করার যে সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী জ্ঞান অর্জন করার যে প্রচেষ্টা, সেই সুনির্দিষ্ট পদ্ধতিটি শিক্ষা আমরা যুক্তিবিদ্যা থেকে পেয়ে থাকি। তাহলে দেখো, জ্ঞানের যে কোনো শাখা সম্পর্কে, সেটি বিজ্ঞান হোক বা কলা হোক, সব ক্ষেত্রে বা কিংবা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই আমাদের যে কোনো বিষয় সম্পর্কে যখনই আমরা জ্ঞান অর্জন করতে চাইব, তখন কিন্তু আমাদের সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা ভাবনা করতে হবে। আর এই সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা ভাবনা করার যে উপায়, সেই সম্পর্কে জ্ঞান প্রদান করে বা সেই প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান প্রদান করে হচ্ছে যুক্তিবিদ্যা। এই জন্যে এটিও যুক্তিবিদ্যার অন্যতম একটা বৈশিষ্ট্য, যা যুক্তিবিদ্যাকে অন্যান্য বিষয় থেকে আলাদা বা স্বতন্ত্র করে তোলে। আমরা যুক্তিবিদ্যার এই যে 7টি বৈশিষ্ট্য, আরো অনেক বৈশিষ্ট্য আছে, তো এই অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এই যুক্তিবিদ্যার এই 7টি বৈশিষ্ট্যই যুক্তিবিদ্যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য সমূহ হিসেবে কি হয়? প্রতিপাদিত হয়। এই কারণে এই বৈশিষ্ট্যগুলো, এই প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করেছি। তো আমরা যদি প্রথম থেকে এই যে 7টি বৈশিষ্ট্য, এগুলোর মধ্যে প্রথমে আমরা কি শিখলাম? যে আমাদের যুক্তিবিদ্যা আমাদের চিন্তাকে কি করে? সুসংহত বা সঠিকভাবে চিন্তা ভাবনা করতে সাহায্য করে। তারপরে যুক্তিবিদ্যা আমাদের কি বিজ্ঞান পাঠকে সহজতর করে তোলে, কারণ বিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা চিন্তার যে সাধারণ নিয়মাবলীগুলো আছে, মৌলিক নিয়মাবলীগুলো, যেগুলো শিক্ষা আমরা যুক্তিবিদ্যা থেকে পাই, সেই বিষয়গুলো অ্যাপ্লাই করার সুযোগ করে দেয় বিজ্ঞানে। কে সুযোগ করে দেয় প্রয়োগ করার? সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। কারণ যুক্তিবিদ্যা থেকে আমরা এই সূত্রসমূহ, এই সার্বিক নীতিমালা
গুলো পেয়ে থাকি, এবং এই সার্বিক নীতিমালাগুলো জ্ঞানের যে কোনো শাখায় প্রয়োগ করা যায়। তাহলে বিজ্ঞানেও প্রয়োগ করা যাবে, বিজ্ঞান যেহেতু জ্ঞানের একটি অন্যতম শাখা। তো বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করার ফলে কি হয়, বিজ্ঞান পাঠ আমাদের কাছে সহজতর হয়। তৃতীয় নম্বরে ছিল যে আমাদের শুদ্ধভাবে চিন্তা করতে সাহায্য করে, শুদ্ধ ভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি, আমাদের চিন্তা ভাবনাকে সুসংহত পরিশীলিত করতে পারে। তারপরে ছিল আমাদের আমাদের চিন্তা, যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে আমাদের চিন্তায় থাকা ভ্রান্তি এবং অন্ধবিশ্বাস এগুলো নিরসন করার ক্ষেত্রেও যুক্তিবিদ্যার ভূমিকা রয়েছে। তারপরে ছিল যুক্তিবিদ্যা, যে যুক্তিবিদ্যা বিভিন্ন ধরনের ভাষার শব্দ, বাক্য, পদ, উক্তি এই বিষয়গুলো কি করে, এই বিষয়গুলো সম্পর্কে তোমার এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়, একটা সুস্পষ্ট ধারণা দেয়। ওই সুস্পষ্ট ধারণার ভিত্তিতে আমরা যুক্তি গঠন করতে পারি যে কোনো বিষয় সম্পর্কে, এবং সেখান থেকে একটা ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারি। তারপরে যুক্তিবিদ্যার পাঠের মাধ্যমে কি হয়, যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে যে আমাদের যে দৈনন্দিন যে চিন্তা ভাবনাগুলো আছে, এই চিন্তা ভাবনাগুলো যে সঠিকভাবে আমরা করতে পারি, আমাদের চিন্তা ভাবনাগুলো যথাযথ হয়, আমাদের আবেগ নিরসন হয়, আবেগ এইগুলোকে আমরা সুসংহত করতে পারি। এবং সর্বশেষ যে বিষয়টি ছিল যে যুক্তিবিদ্যা আমাদের সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা করার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান প্রদান করে থাকে। কারণ আমরা জানি যে কোনো বিষয় সম্পর্কে যখনই তুমি জ্ঞান অর্জন করতে চাইবে, তখন সেই বিষয় সম্পর্কে তোমার একটা সেই বিষয়টি জ্ঞান অর্জনের প্রক্রিয়া হিসেবে একটা সুনির্দিষ্ট পদ্ধতি দ্বারা তোমাকে অগ্রসর হতে হবে, পদ্ধতিকে নিয়ে কাজে লাগে। তো এই সুনির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়া সম্পর্কে যে জ্ঞানটি পায়, সেটি কোথা থেকে পায়, যুক্তিবিদ্যা থেকে। তো এই যুক্তিবিদ্যা এইসব বৈশিষ্ট্যগুলোই, দেখো আমি লিখেছি, যুক্তিবিদ্যার স্বরূপ বৈশিষ্ট্যই প্রাচীনকাল থেকে অদ্যাবধি বিষয়টিকে জ্ঞানের অন্যতম মাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। তো যুক্তিবিদ্যার যেসব যে বৈশিষ্ট্যগুলো আছে, এই যুক্তিবিদ্যার এই বৈশিষ্ট্যগুলোই কি করে, যুক্তিবিদ্যার এই বৈশিষ্ট্যগুলো যুক্তিবিদ্যাকে যুক্তিবিদ্যার এই বৈশিষ্ট্যগুলোই যুক্তিবিদ্যাকে অন্যান্য জ্ঞানের শাখা থেকে আলাদা করে তোলে, অন্যান্য জ্ঞানের শাখাগুলো থেকে স্বতন্ত্র করে তোলে, আর এর ফলে যুক্তিবিদ্যার আলাদা একটা পরিচয় তৈরি হয়। যুক্তিবিদ্যার কি হয়, যুক্তিবিদ্যার এই বৈশিষ্ট্য দ্বারা আমরা যুক্তিবিদ্যার স্বতন্ত্রতা পাই। যুক্তিবিদ্যা যে অন্যান্য বিষয় থেকে স্বতন্ত্র, এইটা আমরা চিহ্নিত করতে পারি। কিভাবে এটি চিহ্নিত করা যায়, যুক্তিবিদ্যার এই বৈশিষ্ট্য, যুক্তিবিদ্যার এই স্বরূপ থেকে। আর এই যুক্তিবিদ্যার স্বরূপ মানে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো দ্বারাও কিন্তু যুক্তিবিদ্যার স্বরূপ আরো বেশি কি হয়ে যায়, আরো বেশি আমাদের কাছে স্পষ্ট হয়, স্বচ্ছ হয়, আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। তো যুক্তিবিদ্যার এই যে আমরা আলোচনা করলাম, আমরা ইতিমধ্যে যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হলো। তো যুক্তিবিদ্যার এই স্বরূপ এবং যুক্তিবিদ্যার এই বৈশিষ্ট্য প্রাচীন কাল থেকেই অদ্যাবধি বিষয়টিকে জ্ঞানের অন্যতম মাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত করে তুলেছে। দেখো যুক্তিবিদ্যা কিন্তু যে এটি এই একবিংশ মানে গত শতাব্দী বা তার আগে শতাব্দী বা তার আগে এরকম না, জ্ঞানের একদম যুক্তিবিদ্যা জ্ঞানের যে প্রথম দিকের যে শাখাগুলো ছিল, জ্ঞানের যে বিষয়গুলো ছিল, তাদের মধ্যে ছিল দর্শন অন্যতম। দর্শনের মধ্যেই কিন্তু ছিল জ্ঞান বা জ্ঞানের যেসব অন্যান্য শাস্ত্রগুলো ছিল। তো এই দর্শনের একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। তো যুক্তিবিদ্যা সম্পর্কে প্রথম যে যুক্তিবিদ্যাকে একটি বিষয় হিসেবে, একটি স্বতন্ত্র বিষয় হিসেবে স্পষ্ট করে তোলেন আমরা জেনেছি যুক্তিবিদ্যার জনক হচ্ছেন এরিস্টটল। তো এরিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে গড়ে তোলেন, এবং এরিস্টটলের হাত ধরে পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখেছি ডানেস স্কটস, উইবারউইক, হোয়াইটলি, ডব্লিউ.বি. জোসেফ, তারপর আরভিং এম কফি, তারপরে হচ্ছে
তারপরে আরও বিভিন্ন ধরনের আহ, যে যুক্তিবিদরা ছিলেন, ডান স্কটস, এদের হাত ধরে অ্যালড্রিস, এনাদের হাত ধরে যুক্তিবিদ্যা কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, যুক্তিবিদ্যা আগের থেকে অনেক বেশি আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে। যুক্তিবিদ্যার কার্যকর ভূমিকা, যুক্তিবিদ্যার জ্ঞানের ক্ষেত্রে যুক্তিবিদ্যার যে ভূমিকা রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখায় যুক্তিবিদ্যার যে যুক্তিবিদ্যার জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বা জ্ঞান যে কোনো বিষয় অনুমানমূলক চিন্তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তিবিদ্যার যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটি কিন্তু এই আমরা যুক্তিবিদ্যার গত ক্লাসে আলোচনা করা যুক্তিবিদ্যার স্বরূপ এবং আজকে যে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম, সেই আলোচনা থেকেই কিন্তু মানে একদম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যুক্তিবিদ্যা জ্ঞানের অন্যতম একটি শাখা এবং শুধুমাত্র যুক্তিবিদ্যা এমন একটি বিষয় যা শুধুমাত্র যুক্তিবিদ্যার যে জ্ঞান শুধু যুক্তিবিদ্যার মধ্যেই আবদ্ধ নয়, বরং সেই সীমা যুক্তিবিদ্যার আবদ্ধ সীমানা ছাড়িয়ে বরং জ্ঞানের অন্যান্য শাখাগুলো সম্পর্কে অন্যান্য শাখায়ও এই যুক্তিবিদ্যার এই জ্ঞানের প্রয়োগ রয়েছে, যুক্তির সার্বিক নীতিমালা নিয়মাবলীর প্রয়োগ রয়েছে, সেগুলো প্রয়োগ করা হয়। তাই যুক্তিবিদ্যা জ্ঞানের যুক্তিবিদ্যা অন্যান্য বিষয়গুলো থেকে একটা অন্যতম একটি স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিপাদিত হয়েছে এবং যুক্তিবিদ্যার এই বৈশিষ্ট্যই প্রাচীনকাল থেকে অদ্যাবধি বিষয়টিকে জ্ঞানের মাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। সেজন্য আমাদের সবাইকে, যেহেতু আমি এটি বলবো যে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একটা অপূর্ব সুযোগ যে তারা যুক্তিবিদ্যা পড়ার সুযোগ পেয়েছে। তোমরা এই যে সুযোগটা পেয়েছো, এই সুযোগটাকে কাজে লাগাও। তোমরা যুক্তিবিদ্যা নিয়মিত পড়ো, যুক্তিবিদ্যা সম্পর্কে জানো, যুক্তিবিদ্যার থেকে জ্ঞানের যে চিন্তার নিয়মাবলী, সাধারণ নিয়মাবলী, মৌলিক নীতি, সূত্র, এইগুলো সম্পর্কে তোমরা আরও ভালোভাবে অধ্যয়ন করো এবং এই অধ্যয়নকে, এই শিক্ষাকে, যুক্তিবিদ্যার শিক্ষাকে তোমার দৈনন্দিন কাজ ছাড়াও জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্কে যখন তুমি পড়বে, জানবে, তখন ওই যৌক্তিক যে চিন্তার নিয়মাবলীগুলোকে প্রয়োগ করলে দেখবে তোমরা সেই বিষয়গুলো সম্পর্কেও কি সহজেই জ্ঞান অর্জন করতে পারছ এবং সেই বিষয়গুলো তোমাদের কাছে আরও অধিকতর সহজতর হিসেবে প্রতীয়মান হবে। এই কারণে তোমরা সবাই যুক্তিবিদ্যা পড়বে। আর যারা আজকে ক্লাস করছো তোমরা সবাই আজকে ক্লাস করার পরে সবাই আবার একটু পড়ালেখা করবে যে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো নিয়ে। আর তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা, ফেসবুকের কমেন্ট সেকশনে তোমরা লিখে দিতে পারো, আমি সেখান থেকে তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে যারা ছিলে সবাইকে, আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি নিশ্চয়ই করেছো। তো তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আজকের ক্লাসটি শেষ করছি।